মাঝে মধ্যে রাতের বেলা ঘুম ভেঙে যেত, যে মনে হয় যেন কলিং বেল বাজছে। আমার ওই পুরনো বাসার দরজা এখনও গুলির চিহ্ন আছে। টিভিতে যে অঙ্গগুলো নিয়ে পাঠিয়েছেন সবগুলো এখন ইনটেক আছে, সেই হিসাবে আমি এখন অনেক ভালো আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই কথা বলার জন্য ফিরে দেখা আমার আমি অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি, বর্তমান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ নাজিমুর রহমান। আমরা শুনবো আজকে দীর্ঘ 15 বছরের গল্প নিয়ে, কি ছিল, কেমন ছিল, কি ঘটেছিল এই 15 বছর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে? ভালো স্যার, আমার কাছে বেশ আমি এনজয় করছি রাজনীতিটাকে। স্টুডেন্ট লাইফেও যখন রাজনীতি করেছি সেই সময়টাও আমার কাছে বেশ মজার বিষয় ছিল। আমরা খুব আনন্দের সহিত বন্ধুত্ব শুরু একটা আচরণ নিয়ে, পারস্পরিক সহযোগিতা নিয়ে আমরা রাজনীতিটা করেছি। এখন আমরা চেষ্টা করছি যে ওই পুরনো ধারা রাজনীতিটাকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি। কারণ রাজনীতিটাকে শেখ হাসিনা বিগত 15 বছর রাজনীতির জায়গায় রাখেনি। এটাকে একটা তাদের ক্ষমতা ব্যবহার না, শুধু এটা অপব্যবহারের একটি জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেখান থেকে আমরা চেষ্টা করছি রাজনীতিটাকে বের করে জনগণের কাছে গিয়ে, মানুষের কাছে গিয়ে কল্যাণের জন্য কাজ করা। আর এই জন্য আমরা আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এই বিষয়ে আমরা উৎসাহ যোগাচ্ছি। বেশ ভালো সাড়া পাচ্ছি, এই হিসেবে আমার কাছে খুব ভালো সময় কাটছে। 36শে জুলাই, 5ই আগস্ট, এই যে 36 দিনের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনই বাংলাদেশ নতুনভাবে একটা স্বাধীনতা পেয়েছে। জনাব নাজিবুর রহমানের কাছে এই অনুভূতি কেমন? আমি প্রথমে একটা প্রশ্নের একটা বলি। 36 জুলাই বলতে আমি কিছু জানি না। বাংলাতে 30-এর মাস হলো 30 দিনের, 36শে জুলাই কেন হয়? আপনি 5ই আগস্ট বলতে কেন লজ্জা পাচ্ছেন? 5ই আগস্ট বলেন না কেন? 15ই আগস্টের সাথে কি 5ই আগস্টের কোনো মিল খুঁজে পাচ্ছেন নাকি? আমার কাছে মনে হয় যারা এই 36শে জুলাইয়ের কথা বলছে, এরা 15ই আগস্টের বা ওই যে সেই সময়কার একটা ফেসিবাদী সরকারের পতন হয়েছিল। এবারও কিন্তু একটা ফেসিবাদী সরকারের পতন হয়েছে। তখন ছিলেন বাবা, এবার হলো মেয়ে। তো এখানে 36 জুলাই কেন বলতে হবে? 5ই আগস্ট বলেন। আর আমরা এই 36 দিনের আন্দোলনে এই সরকারের পতন হয়নি। এই সরকারের পতন হয়েছে বিগত 17 বছর আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। তার একটা চূড়ান্ত রেজাল্ট আমরা 5ই আগস্ট পেয়েছি। এর মধ্যে হয়তোবা আমাদের মাঝে নতুন করে এসছেন বৈষম্য বিরোধী ছাত্র, যারা তাদের অধিকারের জন্য কথা বলতে গিয়েছেন। কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা সে সময় কাজে লাগিয়েছি রাজনৈতিকভাবে। এখন ওরা বৈষম্য বিরোধী বলে, কিন্তু আমরা বলি শেখ হাসিনার পতনের জন্য আমরা আন্দোলন করেছি। ওরা বৈষম্যের জন্য বিরোধী আন্দোলন করেছে, আমরা শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা সেই সময় ফেসিবাদের বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল ছিল সবাই আমরা সফলতা অর্জন করেছি। 15 বছর শেখ হাসিনার একটা সময় আমরা পার করেছি বাংলাদেশের মানুষ। এই 15 বছর আমরা নিউজ পোর্টালগুলো খুললেই দেখতে পারতাম যে গুম, হত্যা, নির্যাতন অ্যাভেলেবেল এগুলো আসতো। তো এই 15 বছর আপনার জীবন কেমন কেটেছিল? আপনার ফ্যামিলির জীবন কেমন কেটেছে? এটা একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন। এটা আমার না, আমার মনে হয় জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকের এই জীবনটা ছিল আমার মতো একই রকম। যে ফেরারি জীবন, যে কত কষ্টের, বাবা মায়ের কাছ থেকে দূরে থাকা, অথবা অন্যান্য স্বজনদের কাছ থেকে দূরে থাকা, অথবা স্ত্রী সন্তানদের কাছ থেকে দূরে থাকা, এটা অনেক কষ্টের ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় বিএনপির প্রত্যেক স্তরের নেতাকর্মীরা এই দুঃসময়টা পার করেছেন। ধান খেতে ঘুমিয়েছেন, পরিবারের সদস্যদের
সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে। এটা বলে বোঝানো যাবে না যে এটা কত বড় কষ্টের। আমরা হয়তো বা কিছু মানুষ থাকার জায়গা পেয়েছি, খাওয়ার জায়গা পেয়েছি, আমাদেরকে খাইয়েছেন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যেটাই বলি না কেন। অনেক এমন অনেক কর্মী ছিলেন যাদের থাকার জায়গা ছিল না, যাদেরকে একবেলা ভাত দেওয়ার মানুষ ছিল না। তারা যে কি মানে দুর্দশার মধ্যে ছিলেন এটা বর্ণনা করার মতো, এটা আমার কাছে মনে হয় ভাষায় বর্ণনা করার মতো বিষয় না। যে কী দুর্দশার মধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে এই 15 বছর কাটিয়েছে। তো এটার একটা ফলাফল তারা পেয়েছে। অন্তত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় এই ফেসিবাদের পতন দেখেছেন। আমরা যারা এখনো জীবিত আছি, আল্লাহ আমাদের যাদেরকে জীবিত রেখেছেন, আমরাও দেখে গেলাম যে ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ আমরা পেয়েছি। এটাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি। আর এটার জন্য সবার আগে আমাদের প্রয়োজন রাজনৈতিক দলগুলো সহমর্মিতা, সহযোগিতা। রাষ্ট্রে যারা এখন পরিচালনা করছেন তাদেরও কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা রাখতে হবে। সেটা আপনি প্রশ্ন করতে পারেন কীভাবে। আমার মনে হয় এই দেশের মানুষ গণতান্ত্রিক মনা, গণতন্ত্রপ্রেমী, দেশের মানুষের দেশপ্রেম আছে এবং আমার দেশের মানুষের সাংবিধানিকভাবে প্রথম এবং প্রধান যে অধিকার সেটা হলো আমি নির্বাচনের মধ্য দিয়ে ভোট দিয়ে আমি আমার পছন্দের প্রার্থীকে জয়ী করব, পার্লামেন্টে পাঠাবো, তারা আমাদের সুখ দুঃখের কথা বলবে। এই ব্যবস্থাটা এখন এই সরকারের করা উচিত এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। তাহলে আমরা একটি শোষণমুক্ত এবং যেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং বাংলাদেশের রাজনীতিটাকে দেশটাকে সঠিক পথে নিয়ে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। যেহেতু ছাত্র রাজনীতি থেকেই আপনার পথ চলা বিএনপিতে, লম্বা একটা সময় রাজনীতিতে আছেন, এই 15 বছরের নির্যাতনটা কেমন ছিল? এটা তো আগে বলেছি, তো ভাষায় প্রকাশ করা দরকার। যদি স্মৃতিচারণ করার জন্য যদি একটু বলতেন। একদিন দুপুরবেলা সম্ভবত আমি আমার বাসায় নামাজ ফ্রেশ হওয়ার জন্য আমি হয়তো বা যাবো, জাস্ট আমার গায়ে একটা স্যান্ডো গেঞ্জি ছিল, দেখি কলিং বেল বাজছে। তো আমি কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে দেখি যে পুলিশ সদস্যরা মাশাআল্লাহ এসে হাজির। আমি বললাম যে আপনারা কোত্থেকে আসছে? ডবল মিনিট থানা থেকে আসেন, বসেন। এটা কত বড় একটা বিব্রতকর অবস্থা। আমি সাহস নিয়ে হয়তো বা তাদেরকে ফেস করেছি। আর আরেকটা সবচেয়ে বিভৎসত একটা ছিল যে মাঝে মধ্যে রাতের বেলা ঘুম ভেঙে যেত, যে মনে হয় যেন কলিং বেল বাজছে, যে রাত 2টা 2:30টার সময় কলিং বেল দিয়ে এত মানে বিশেষ করে 2010-এর পর থেকে সপ্তাহে 1-2বার চলে আসতো। যে অনেক সময় বাসায় থাকার পরও হয়তো বা ওরা কিছুটা হলো একবার ওইভাবে ডিস্টার্ব করে নেই, বাট কলিং বেল যখন বাজে এই যে একটা বিব্রতকর, পরবর্তীতে দেখা যায় ভয় কাজ করতো এবং এটা একবারে অনেকদিন শেষ পর্যন্ত মনে হয় এটা ছিল যে মনে হয় রাতের বেলা কেউ আসলে মনে হয় যেন পুলিশ আসছে। দিনের বেলাও যদি কলিং বেল দিত আমি মনে করি যে হয়তো আমার দলীয় কর্মী অথবা আমার পরিবারের কোনো সদস্য আসতো, তারপর একটা ভয় কাজ করতো যে কে আসলো। আমার কাছে মনে হয় এই ধরনের একটা অবস্থা আমাদের সকলের মধ্যেই ছিল। ফেরারি জীবনের মধ্যে কি থাকা হয়েছিল না চিটাগংয়েই থাকতে পেরেছিলেন? আমি বেশিরভাগ সময় চট্টগ্রামেই ছিলাম, 2-1বার ঢাকায় গিয়েছি, গিয়ে আবার চলে আসতে হয়েছে আমাকে, বা সেটা আমার দলের প্রয়োজনে যেতে হয়েছে। চিটাগংয়ে ছিলাম অলমোস্ট। রাজনীতির কারণে কি ফ্যামিলি সাফার হয়েছে কিনা? ওরে বাবা, এটা তো আমি তো সেই 1987 থেকে আমি সাফার, আমার পরিবার পুরো সাফার করছে। আমার ওই পুরনো বাসার দরজা এখনো গুলির চিহ্ন আছে, যেখানে সে সময় আওয়ামী লীগের এই ছাত্রলীগের গুলি করেছিল। বিভৎসত অবস্থা, সবাই দেওয়ালের পিছনে মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, গুলি করেছে, ককটেল ফাটিয়েছে। এটা বলার মতো না, এখানে আমাদের অনেকেই জানেন চট্টগ্রামে যারা রাজনীতি করেন। তারপরে বিভিন্ন সময় আহত হওয়ার ঘটনাও ঘটেছে। 96-এ অসহযোগ আন্দোলনের সময় একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। আল্লাহ রহমত করেছেন, মানুষের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, এই জন্য আল্লাহ এখানে হায়াত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন।
এবং এই পর্যন্ত দেখি যে অনেকে অনেক সময় বলে যে কি কেমন আছেন, আমি যে আল্লাহ এখনো পৃথিবীতে যে অঙ্গগুলো নিয়ে পাঠিয়েছেন সবগুলো এখন ইনটেক আছে, সেই হিসাবে আপনি এখন অনেক ভালো আছে। মামলা এই পর্যন্ত কতগুলো আসছে? অ্যাকচুয়ালি মামলার কোনো সঠিক হিসেব আমার কাছে নেই, তবে আনুমানিক গোটা 40 হবে। যেগুলো আমি খুব ফাঁকিবাজ ছিলাম মামলার ক্ষেত্রে, সেটা হলো যে আমি কোর্ট বিলিংয়ে যেতাম না। অনেকেই আমার মামলার পার্টনার, ওরা জানেও না যে আমি ওই মামলার আসামি, কারণ আমি হাজিরা দিতে যেতাম না। শুধু উকিলে বলেছি যদি কখনো একেবারে ডাক পড়ে একজন করে আমাকে বলবেন, আমি একটা মোটরসাইকেল নিয়ে চলে যাব। ওই হিসেবে আমি একটু ফাঁকিবাজি ছিলাম কোর্ট বিলিংয়ে যাওয়ার ক্ষেত্রে। বাট নাহলে সপ্তাহে 3-4 দিন হাজিরা খাতায় নাম থাকতো। এই যে 15 বছর আমরা তো ধারণা করেছিলাম বা আওয়ামী লীগ তো বলেছিল যে 41 সাল পর্যন্ত সহধর্মিনী, এই 15 বছর সহযোগিতা কেমন ছিল? 15 বছর না, আমি আসলে বাস্তবতা যেটা বিয়ের পর থেকেই তার সহযোগিতাটা ছিল। আমি যাই করি না কেন তার একটা সহযোগিতা সবসময় আমার প্রতি ছিল, আর আমার কোনো কর্মকাণ্ডে সে কখনো ইন্টারফেয়ার করে না। এটা হলো আমার সবচেয়ে সুবিধা। এবং স্যাক্রিফাইস করেছে, সে আমার পরিবারের জন্য করেছে, রাজনীতির জন্য করেছে। এটা একটা যদি না বলি তাহলে এটা খারাপ দেখায়। আমাদের অনেকেই তাকে খুব বেশি চিনেন না, বাট জানেন। হিসেবে বলতে পারি যে তার সাপোর্টটা 100% ছিল আমার। 100% ছিল না, থাকে না, কারণ এই যে নির্যাতনগুলো, থাকা যায় না স্বামী ছাড়া, সন্তান ছাড়া। অনেক সময় ছেলেরা বলে, বাবা মা মেয়ে বলে যে বাবা ছেড়ে দাও রাজনীতি, তোমাকে হারায় ফেলতে পারি। কারণ ওই সময়টা তো গুম হত্যাটা বেশি ছিল। ছেলে মেয়েগুলো কি তখন এইসবের মধ্যে ছিল না, বাবাকে উৎসাহ করতো? না, ওরা এতটা আমাকে নিরুৎসাহিত করে না, উৎসাহিত করে না। তবে আমাকে যখন এই দায়িত্ব দেওয়া হয় মূল দলের, সে সময় আমার সহধর্মিনী একটাই কথা বলেছিল, এতদিন তো জ্বালালে এখন আর একটু বেশি জ্বালানোর পর্যন্ত, যখন মহানগরের বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে, যে আরো 5 বছর জ্বালানোর একটা ব্যবস্থা করেছে। ঠিক আছে, ভাগ্যে যা আছে তাই হবে। আগামীর চট্টগ্রাম কেমন দেখতে চান? অবশ্যই আমি গোটা বাংলাদেশের মধ্যে একটা মতো চট্টগ্রামকে একটা সমৃদ্ধশালী এবং আধুনিক চট্টগ্রাম দেখতে চাই। আমরা চাই যে আমাদের এই চট্টগ্রামটা বাংলাদেশের মূল অর্থনৈতিক শক্তি হল এই চট্টগ্রাম। সুতরাং এই চট্টগ্রামের যদি উন্নয়ন হয়, এই চট্টগ্রাম যদি সামনের দিকে এগিয়ে যায়, বাংলাদেশটা আরও ভালো এগিয়ে যাবে বলে আমার একটা দৃঢ় বিশ্বাস। সংস্কার নাকি নির্বাচন? সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এটা আপনি আজীবন সংস্কার করতে পারবেন। পৃথিবী যতদিন থাকবে, যতগুলো সরকারে থাকবে, সবাই সংস্কার করতে পারবে। আজকে একরকম হচ্ছে, কালকে আবার আপনার ইচ্ছা হবে যে অন্যভাবে করার জন্য। এটা চলমান প্রক্রিয়া। তো সংস্কারের সাথে নির্বাচনকে এক করার কোনো কারণ নেই। নির্বাচন হলো আমাদের অধিকারের বিষয়, জনগণের অধিকারের বিষয়। সেটা জনগণের যে অধিকার, সেটা তাদেরকে দিতে হবে। আর সংস্কার আপনি করবেন রাষ্ট্রের প্রয়োজনে, কত রকম সংস্কারিত করতে হবে, সেটা করবে। অন্তর্বর্তীকালীন সরকার তো বলেছে যে 26 জুনের মধ্যে, কিন্তু বিএনপি তো ডিসেম্বর চাচ্ছে। ডিসেম্বরই কেন, জুন কেন নয়? শুনেন, নির্বাচনটা একটা আনন্দ উৎসবের মতো এই দেশের মানুষের কাছে, যেটা বিগত 3টা নির্বাচনে ছিল না। আনন্দ উৎসব করতে হলে আপনার প্রকৃতির উপরে অনেক কিছু নির্ভর করে। ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, এই সময়গুলো বাংলাদেশের নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় ঝড় বৃষ্টি থাকে না, আবহাওয়া অনেক ঠান্ডা থাকে। এই জন্য আমরা দাবি করছি যে ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনটা হয়। কারণ আপনার ফেব্রুয়ারি থেকে আবার রোজা শুরু হবে আগামী বর্ষ। তো কেন আপনি জুন জুলাইতে যাবেন, গরমের মাস? আপনি এটা কি মাস পড়ছে এখন? এটা তো মনে হয় মে মাস। কি পরিমাণ গরম আপনি নিশ্চয়ই দেখছেন, যে অবস্থাটা কি। এই অবস্থা কি আপনি নির্বাচন করা সম্ভব? আগামী এই সময় হয়তো বা তার চেয়ে বেশি খারাপ থাকতে পারে ওয়েদার। তো এটার মধ্যে তো নির্বাচন করা সম্ভব না। এতে করে জনগণেরও ভোগান্তি, রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা থাকবেন তাদেরও ভোগান্তি হবে। চট্টগ্রামবাসী অথবা চট্টগ্রাম মহানগর, এই চট্টগ্রাম মহানগরের জনগণের জন্য কি বলবেন বা কি বলার আছে আপনার? চট্টগ্রামের জনগণের প্রতি আমার সবচেয়ে শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি বলছি যে আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন এই চট্টগ্রামকে যেন আমরা একটি আধুনিক
বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে পারি। এই জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। যার যার অবস্থান বলতে আপনি মনে করেন এই যে আমাদের যে নালা নর্দমাগুলো বর্ষায় ভরে যাচ্ছে বালিতে, পাহাড় কাটা বন্ধ করতে হবে। তারপরে মানুষকে তাদের যে পলিথিনের ব্যবহার, এটাকে একটা সীমিত করতে হবে। এটা যেন নালা নর্দমায় আমরা না ফেলি, নির্দিষ্ট জায়গায় যেন রাখি, যাতে করে এটা পরিষ্কার করা যায়। এই বিষয়গুলোতে আমাদের সচেতন হতে হবে। এটাতে করে আপনার নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে, মানুষের স্বাস্থ্যেরও উন্নতি হবে। কারণ আপনি রাস্তায় যখন ময়লা আবর্জনা থাকবে, ওই রাস্তা দিয়ে মানুষ যখন হেঁটে যাবে, মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায় তখন। তো এক্ষেত্রে আমি আশা করব একটি সমৃদ্ধশালী নগরী গড়ার জন্য আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই চট্টগ্রামেই বাংলাদেশের প্রাণ, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান সময় থেকে ফ্লাশ টিভিতে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনাদের টিভির সকল দর্শক শ্রোতাদেরকেও আমি আমার ব্যক্তিগত এবং আমি আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যাশা করব আপনারা ভবিষ্যতে একটি ভালো সংবাদ মাধ্যম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমানের। আমরা শুনলাম দীর্ঘ 15 বছরের কিছু গল্প, আমরা শুনলাম ফ্যামিলি থেকে স্যাক্রিফাইসের গল্প। প্রিয় দর্শক, জনাব নাজিমুর রহমানের এই 15 বছরের সামান্য কিছু গল্প আমাদের কাছে শেয়ার করেছে। এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।